ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। প্রেম মানে নিয়ে তোমার দরজার সামনে দাঁড়িয়ে আছি, কড়া নাড়তে যে বড্ড ভয় করে। যদি ফিরিয়ে দাও, যদি আমার মুখের উপর দরজাটা বন্ধ করে দাও। অভিমানের পাল্লাটা যে বড্ড ভারী, তবুও তো অপেক্ষায় আছি শুধু তোমার আশায়। এতটুকু লিখেই ডায়েরিটা বন্ধ করে রেখে দেয় আগের জায়গায় নিধি। পড়ার টেবিল থেকে উঠে গিয়ে রুমের দক্ষিণ দিকে থাকা জানলাটার কাছে গিয়ে দাঁড়ায়। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ফোঁটায় হালকা আছড়ে পড়ছে নিধির চোখে মুখে, কিন্তু তাতে তার বিন্দু মাত্র হুঁশ নেই। সে তো আছে তার গভীর ভাবনার মাঝে। আচ্ছা, লোকটার এত রাতে কি এমন কাজ আছে যার জন্য এখনো বাড়ি ফেরেনি? এত বৃষ্টির মাঝেও সে বাহিরে এখনো। কোনোভাবে কি শ্রেয়া আপুর সাথে, নয়তো মেহেরাব ভাইয়া কি আমাকে কখনো বুঝবে না? তার চোখে কি আমার পাগলামোগুলো পড়ে না? সে কি দেখে না তার প্রতি আমার দুর্বলতা? মেহেরাব ভাই, আপনি আজও আমার হবেন না? একটু তাকান আমার দিকে মেহেরাব ভাই, আপনাকে ছাড়া আমি অচল। কথাগুলো বলার সময় নিধির দুই চোখ দিয়ে দুই ফোঁটা অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ে। বজ্রপাতের বিকট শব্দে নিধি ভাবনার জগৎ থেকে ফিরে আসে। ভয়ে তার সমস্ত শরীর কেঁপে ওঠে। দাঁড়ালো না আর জানলার সামনে, সে বন্ধ করে দেয় জানলার গ্লাসগুলো। যে আমার না, কখনো আমার হবে না, যার কাছে আমার কোনো মূল্য নেই, আমার অনুভূতিগুলোর কোনো মূল্য নেই, আমার অপেক্ষার কোনো মূল্য নেই, তার জন্য পথ চেয়ে বসে থাকাটাকে বোকামি নয়? অবশ্যই বোকামি। তার থেকে ভালো এই সুন্দর শীতল বৃষ্টিময় দিনে কাঁথা মুড়ি দিয়ে ঘুমানো। কথাগুলো বিড়বিড় করে বলেই ঘুমের দেশে পাড়ি জমায় নিধি। গাড়ি থেকে নাম শ্রেয়া, তোমাদের বাড়ির সামনে চলে এসেছি। কিন্তু মেহেরাবের কথা যেন শ্রেয়ার কান পর্যন্ত পৌঁছালো না। সে তো এক ধ্যানে মেহেরাবের দিকে তাকিয়ে আছে। শ্রেয়ার এই তাকানোটা প্রতি মুহূর্তে মেহেরাবের বিরক্তি বাড়িয়ে তুলেছে। দাঁতে দাঁত চেপে পুনরায় বলল মেহেরাব। গাড়ি থেকে নামো শ্রেয়া, আমাকে বাড়িতে পৌঁছাতে হবে, অনেক দেরি হয়ে গেছে আমার। ভালোবাসি তোমাকে মেহরাব, অনেক বেশি ভালোবাসি, সেই ছোটবেলা থেকে। মনে আছে তোমার মেহরাব, আমাদের ছোটবেলার কথা? এই মেয়ে, তোমাকে কি আমি এসব প্যাচাল বলতে বলেছি? নামো গাড়ি থেকে। ধমকে কথাগুলো বলে মেহেরাব। ইচ্ছে করছে কষিয়ে দুই থাপ্পড় লাগাতে, কিন্তু পারছে না। দাঁত কিরমির করে রাগটা কমিয়ে রাখছে এখন। এদিকে মেহেরাবের এমন ধমক শুনে গাড়ি থেকে নেমে পড়ে শ্রেয়া। এখন যদি আর একটা উল্টাপাল্টা কথা বলে তাহলে নিঘাত তার গালে একটা থাপ্পড় পড়বে। আর যাই হোক, থাপ্পড় খাওয়া যাবে না। এই মুহূর্তে শ্রেয়া আর মেহেরাব কিছু বলবে না। কোনোভাবে শুধু মেহেরাবকে নিজের করে পেয়ে যাক, তারপর না হয় নিজের মতো থাকবে। শ্রেয়া যখন নিজের মতো করে ভাবছিল, তখন মেহেরাব গাড়ি নিয়ে চলে যায়। তা দেখে শ্রেয়া বলতে শুরু করলো। তোমার এই ভাব আর কতদিন থাকবে? খুব বেশি না। আমাকে পাত্তা দাও না, এটা কি ঠিক মেহরাজ চৌধুরী? আমার পেছনে পেছনে যদি তোমাকে না ঘুরিয়েছি, তাহলে আমার নামও শ্রেয়া মেহজাবিন না। কথাটা বলেই শ্রেয়া বাড়ির ভিতরে চলে যায়। মধ্যরাত, চারিদিকে অন্ধকার। এখনো বৃষ্টি হচ্ছে, থেমে থেমে বিদ্যুৎও চমকাচ্ছে। চৌধুরী ম্যানশনের গেট দিয়ে মেহরাবের কালো গাড়িটা প্রবেশ করে। গাড়িটা পার্কিং করে বাসের ভিতরে যেই পা রাখতে যায়, এমনি মেহরাবের মা মিসেস মুনিরা চৌধুরী তার পথ আটকে দাঁড়ায়। এত রাত হলো কেন তোমার? কাজ ছিল আম্মা। তাই বলে এত রাত? তুমি জানো কতটা চিন্তায় ছিলাম। তোমার ফোন কোথায়? চার্জ নেই, আমি অনেক ক্লান্ত আম্মা, রুমে গেলাম। আর একটা কথা, তোমার বোনের মেয়েকে বলে দিও আমার কাছ থেকে যেন দূরে থাকে। আর তোমার মাথায় যদি তোমার বোনের মেয়ে শ্রেয়াকে আমার বউ করার চিন্তা থাকে তাহলে তা ঝেড়ে ফেলে দাও। আমি আগেও বলেছি, এখনও বলছি। তুমি কি থ্রেট দিচ্ছ মেহরাব? তুমি আমার মা হও, আশা করি বুঝেছ। কথাটি বলেই নিজের রুমের দিকে চলে যায় মেহরাব। মিসেস মুনিরা ছেলের যাওয়ার দিকে তাকিয়ে থাকেন। অনেক পরিবর্তন হয়েছে তার ছেলের মাঝে। আগে শুধু মা মা করতো, যা বলতেন তিনি তাই শুনতো। কিন্তু এখন তার ছেলে আগের মতো নেই। কথাগুলো ভেবেই তিনি একটা দীর্ঘশ্বাস ফেললেন। তার ছেলে এতটা পরিবর্তন কেন হলো, তিনি এটাই বুঝে উঠতে পারছেন না। অন্ধকার রুমে আস্তে করে দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে মেহরাব। প্রবেশ করে দেখতে পায় তার প্রেয়সী কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। হালকা ডিম লাইটের আলোয় দেখা যাচ্ছে রুমের মধ্যে থাকা সব কিছু। মেহরাব ধীর পায়ে হেঁটে যায় ঘুমন্ত অবস্থায় থাকা নিধির কাছে।
এক পলক তার প্রেয়সীকে দেখে নিঃশব্দে বিছানা থেকে একটু দূরে থাকা পড়া টেবিলের কাছে এগিয়ে যায়। টেবিলের মধ্যে থাকা তার কাঙ্ক্ষিত জিনিসটি খুঁজতে থাকে এবং পেয়েও যায়। খুব শীঘ্রই তোমার প্রেম বাণী গ্রহণ করব প্রিয় প্রেয়সী। খুব তাড়াতাড়ি প্রকাশ্যে আমার ঘরে দরজা খুলে দিব। আর কিছুটা সময় অপেক্ষা করো প্রিয়, কিছুটা সময়। ভালোবাসি আমিও তো তোমায়, শুধু সময়ের জন্য অপেক্ষায় আছি। তোমার যত অভিমান আছে করো, গুড়িয়ে দেব তোমার অভিমান খুব তাড়াতাড়ি প্রেয়সী। কথাগুলো বলেই পুনরায় চোখ বুলায় তার হাতে থাকা ডায়েরিটাতে। ডায়েরিটা আগের জায়গায় রেখে এক পলক নিধিকে দেখে নিঃশব্দে রুম থেকে প্রস্থান করে মেহরাব। এটি তার নিত্যদিনের কাজ। প্রতি রাতেই নিধির ঘুমানোর পরে রুমে এসে এক পলক তাকে দেখে তারপর ডায়েরিটা দেখা। এই ডায়েরিটার মধ্যেই যে তাকে নিয়ে তার প্রেয়সীর অনুভূতি, অভিযোগ, অভিমান সব কিছু লিখে রেখেছে। এটা যে তাকে জানতেই হবে। গুমট পরিবেশ, ব্যবসা গরমও, সূর্যের কিরণ চারিদিকে তীব্রভাবে আছড়ে পড়ছে। সূর্যের এই তেজটা ভালো লাগছে না বলেই হয়তো মেঘের কণাগুলো তাকে ডাকা দিতে ব্যস্ত। এই ব্যস্ত শহরের ব্যস্ত মানুষগুলোই ছুটে চলেছে তাদের নিজ নিজ কাজের গন্তব্যের দিকে। স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও ছুটে চলেছে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে। এক সপ্তদশী কন্যা পরনে তার মেডিকেল কলেজের সাদা অ্যাপ্রন, মাথায় কালো রাঙা হিজাব, কখন থেকেই রাস্তার এপাশ আর ওপাশ ঘুরে বেড়াচ্ছে। মুখে বিড়বিড় করে কে যেন বলছে। আর এই কন্যার প্রতিটা কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে যাচ্ছে একজন যুবক। যুবকটি এগিয়ে গেল সেই মেয়েটির কাছে। এই যে মিস, আপনি এখানে ঘুরপাক খাচ্ছেন কেন এভাবে? যুবকটির কথায় মেয়েটি ছোট্ট চোখ করে তাকায়। সেটা আপনাকে কেন বলবো? মেয়েটির করা পাল্টা প্রশ্নে যুবকটি ভ্রুকুচকে তাকায়। আমি তোমার বড়, তাই আমি যা বলবো তার উত্তর দেবে, তা না করেই তুমি উল্টাপাল্টা প্রশ্ন করছো। যুবকটির কথায় এবার মেয়েটি তার দুই হাত ভাঁজ করে দাঁড়ায়। বলেন এবার আপনার কি প্রশ্ন? নির্ঘাত আমি ভালো মেয়ে, তাই কিছু বলছি না। তোমাকে যখন থেকে দেখেছি এখানে, একবার রাস্তার ওই পাশে তো আরেকবার এই পাশে, এইভাবে ঘুরপাক খাচ্ছ কেন? এমনি। এমনি নাকি অন্য কিছু? আমার তো মনে হয় কলেজে না যাওয়ার ধান্দা। এখন আপনি কিন্তু বেশি করছেন। থুর, আপনার মতো একটা পাগলের সাথে কথা বলার ইচ্ছাই নাই আমার। বলেই মেয়েটি চলে যায় সেখান থেকে। আর যুবকটি চেঁচিয়ে বলে, হ্যাঁ, এই মেয়েটা আমাকে কি বললো? আমি পাগল? শেষমেশ এই বাচ্চা মেয়ে আমাকে পাগল উপাধি দিয়ে চলে গেল। এই আবরার সায়নকে পাগল বলল। এই মেয়ে, তোমার নাম কি? তোমার সাহস কি করে হয় এই আবরার সায়নকে পাগল বলার? সায়নের ডাকে একটু দূরে থাকা মেয়েটি তার দিকে ফিরে তাকিয়ে মুখ বাঁকিয়ে পুনরায় চলে যায়। এদিকে সায়ান মেয়েটির কাজ দেখে থ মেরে দাঁড়িয়ে আছে। পিছন থেকে গাড়ির শব্দে সায়ানের হুঁশ ফিরে পিছন ঘুরে দেখে মেহরাবের গাড়ি। গাড়িটির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে মেহরাব। এভাবে ব্রুকুচকে আমার দিকে তাকিয়ে আছিস কেন? আমার কথা বাদ দে, আগে এটা বল, কোন সকালবেলা বলেছিলাম আমার বাসায় আসতে, আর রাস্তার মাঝে এভাবে স্ট্যাচু হয়ে দাঁড়িয়েছিলি কেন? আর বলিস না, তোর বাসে আসতে যাচ্ছিলাম, কিন্তু এখানে একটা মেয়েকে দেখে আমার পাগুলো থেমে গিয়েছিল। কিন্তু মেয়েটা যে এমন ঝগড়াটে হবে এটা আমার ভাবনাতেও ছিল না। দুনিয়াতে কত মেয়ে দেখলাম, কিন্তু এমন একটা বজ্জাত মেয়ে আমি আমার জীবনে দুইটা দেখিনি। তা কি করেছে ওই মেয়ে শুনি? আরে ভাই শোন। বলে কিছুক্ষণ আগের সমস্ত ঘটনা বলে সায়ান। মেহরাব হেসে বলে, ঠিকই বলেছে, মন্দ বলেনি। আজ তো পাগল তুই, চল এবার আমার সাথে। দুজনে একসাথে চলে যায় তাদের নিজ গন্তব্যে। ওদিকে আমাদের মনে হয় মেহরাব আর শ্রেয়ার বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দেওয়া উচিত। আমার মেয়ের তো আর কম বয়স হয়নি, তোমার ছেলেরও বিয়ের সময় হয়ে এসেছে। কথাটি বলেন শ্রিয়ার বাবা মনিরুল ইসলাম। আমি এখানে আরেকটা প্রস্তাব দিতে এসেছি। আমি চাইছি আমাদের ছেলে সাইফের সাথে নিধির বিয়ে দিতে। ওর তো আর মা বাবা থেকেও নেই, আপনারাই ওর গার্ডিয়ান। এখন আমরা হয়তো নিধিকে দেখে রাখি, প্রকাশ্যে আমরাই ওর গার্ডিয়ান, কিন্তু যতই ওর মা বাবা আলাদা থাক না কেন, নিধি তার বিষয়ে সকল সিদ্ধান্ত তারাই নেন। তোমার এই প্রস্তাবের কথাটা আমি আমার বোনকে জানাবো। আমার বোন যা বলবে তা তোমাদের জানাবো। আরেকটা কথা তোমাদের বলে দেই, মেহরাব যদি শ্রেয়াকে বিয়ে করতে চায় তাহলে আমি দিব, আর যদি না চায় তাহলে বাদ। আমার ছেলের মতামতের বিরুদ্ধে আমি কিছুই করব না।
কথাটি বলেই জহির চৌধুরী ড্রয়িং রুম থেকে প্রস্থান করেন। আত্মীয়ের মাঝে আত্মীয়তা করা তিনি একদমই পছন্দ করেন না, কিন্তু চাইলেও কিছু করতে পারছেন না। তার খারাপ সময়ে এই মনিরুল ইসলামই সাহায্য করেছিলেন। এখন এই সাহায্যের বিনিময়ে তার একমাত্র ছেলে মেহরাবকে মনিরুল ইসলাম তার মেয়ের জামাই হিসাবে চায়। মনিরুল ইসলাম মেহরাবের মায়ের দিকে তাকিয়ে বললেন, শুনো মুনিরা, তোমাদের বিপদের সময় কিন্তু আমি মনিরুল ইসলাম পাশে ছিলাম, ভুলে যেও না কিন্তু। যেইভাবে তোমাদের বিপদে আমি পাশে ছিলাম, ঠিক সেইভাবে তুমিও পাশে থেকো। তোমার জামাই আর ছেলেকে বোঝাও, রাজি করাও আমার মেয়েকে মেনে নিতে। যদি না মানে তাহলে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। আশা করি খুব তাড়াতাড়ি আমাদের সুসংবাদটা পেয়ে যাব। আজ আসি তাহলে। একটি শয়তানি হাসি দিয়ে মনিরুল ইসলাম এবং তার ওয়াইফ চলে যায়। আমার সুখের সংসারটা হয়তো শেষ হতে চলেছে। আমি দেখেছি মেহরাবের চোখের ভাষা, তার মনের অবস্থা। মেহরাব শুধু নিধিকে চায়, নিধিকে নিয়েই ওর মনের মধ্যে সকল অনুভূতি। ছোটবেলায় নিধিকে নিয়ে তার সকল পাগলামো এখন গভীর ভালোবাসায় রূপ নিয়েছে, কিন্তু প্রকাশ করে না। এদিকে দিন দিন মেহরাবের প্রতি নিধির দুর্বলতা বেড়েই যাচ্ছে। সব কিছুর পরেও মেহরাবের বাবা আত্মীয়র মাঝে আত্মীয়তা করতে চান না, ওই দিনের ঘটনার পর থেকে। এইদিকে মনিরুল ইসলাম উঠে পড়ে লেগেছেন, কোন দিকে যাব আমি, কার কথা রাখবো। জোর করে যদি ছেলেটাকে শ্রেয়ার সাথে বিয়ে দিই, তাহলে সারা জীবনের জন্য ঘেন্নার দৃষ্টিতে দেখবে আমাকে। দুটো হৃদয় ভেঙে যাবে। যদি মনিরুল ইসলামের কথা না রাখি, তাহলে আমার এই পরিবারের ক্ষতি করবে। আমার ছেলে মেয়েগুলো যেন জীবন্ত লাশ হয়ে থাকবে। কাকে বোঝাবো আমি, কি করা উচিত আমার? এত চিন্তায় মনিরা বেগমের মাথা ঘুরিয়ে ওঠে। এদিকে আপনি এত পাষাণ কেন, প্রিয় প্রেমিক পুরুষ? সব প্রেমিক পুরুষরা কি পাষাণ হৃদয়ের হয়, নাকি আপনি শুধু এমন ভালোবাসি বলেই বা কি আমার সাথে এমন? মেহরাব ভাই, আমাকে কি একটু ভালোবাসা যায় না? আমি কি এতটাই অযোগ্য আপনার জন্য? ভালোবাসি তো আপনাকে মেহরাব ভাই। তোমার এই কথাগুলো বলার জন্যই কি এখানে ডেকেছো আমাকে নিধি? বাড়ি যাও, আমার কাজ আছে অফিসে। আমার কথাটা আপনি এড়িয়ে যাচ্ছেন কেন মেহরাব ভাই? তুমি এখনো ছোট মানুষ নিধি, ভালোবাসা কি এটা তুমি এখনো বুঝোনি। আবেগের বয়স, তাই এসব বলছো। যখন বড় হবে বুঝতে পারবে, তখনই আবেগটা আর থাকবে না। আমার প্রতি যেটা আছে তোমার, সেটা মোহ, ভালো লাগা। আচ্ছা, আমি আর ছোট নই মেহরাব ভাই, 18 বছরে পা রেখেছি আজকে। আর আবেগ, ভালো লাগা, ভালোবাসা সবটাই আমি বুঝি মেহরাব ভাই। আপনার প্রতি আমার অনুভূতিগুলো যদি আবেগ হতো, তাহলে কবে তা শেষ হয়ে যেত। জীবনে চলার পথে অনেক জনের ভালোবাসার প্রস্তাব পেয়েছি, কিন্তু ওই সব কিছুর প্রতি কোনো অনুভূতি অনুভব করিনি। আপনাকে দেখলে, আপনাকে নিয়ে ভাবলে যেভাবে আমার বুকটা ধকধক করে, তেমনটা অন্য কারোর জন্য হয় না মেহরাব ভাই। এত কিছু জানার পরেও কি বলবেন, আপনার প্রতি থাকা আমার অনুভূতিগুলো শুধুই আবেগ। নিধির অশ্রুসিক্ত চোখ, ভেজা গলার প্রতিটা কথায় মেহরাবের বুক কেঁপে ওঠে। কি করবে মেহরাব, তার যে হাত পা বাঁধা, চাইলেও যে বলতে পারছে না, প্রেয়সী আমিও তো তোমাকে ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। তোমার অনুভূতিগুলো যে আমাকে বড্ড জ্বালায়, কাছে থেকেও যে দূরত্বটা আমাকে পুড়িয়ে মিটছে। কি ভাবছেন মেহরাব ভাই? কিছু না। শুভ জন্মদিন, কি উপহার লাগবে বলো। যদি বলি উপহার স্বরূপ আপনাকে চাই, আমার শুধু আপনাকেই প্রয়োজন মেহরাব ভাই, অন্য কিছুর প্রয়োজন নেই। তোমরা কি কথা বলছো? আচানক এমন প্রশ্নে দুজনে পিছনে ঘুরে তাকায়। শ্রেয়া হেসে বলে, কি নিয়ে কথা বলছিলে বললে না যে? কিছু না শ্রেয়া। অফিস যাবে না? চলো নিধি, বাসায় চলে যাও তুমি। কথাটা বলেই মেহরাব চলে যায়। কি ব্যাপার নিদ্রিতা, মেহরাজের সাথে দেখা করার জন্য অফিস পর্যন্ত চলে আসলে? তেমন কিছুই না শ্রেয়া আপি। আচ্ছা, একটা সুখবর দেই তোমাকে। খুব তাড়াতাড়ি আমি মেহরাবের বউ হতে চলেছি। মেহরাবের পরিবার সবাই রাজি, মেহরাবও রাজি। আমাকে মেহরাবের পাশে দারুণ মানায়, তাই না নিধি? ওকে, আমি যাই তাড়াতাড়ি। অফিসের কাজ শেষ করে মেহরাবকে নিয়ে ঘুরতে যাব। বাই নিধি। পরের জন্মে একটি রঙিন প্রজাপতি হয়ে আসবো, তপ্ত দুপুরে আপনার পিছু পিছু উড়ে বেড়াবো, তবুও আপনার পিছু ছাড়বো না। হয়তো আমায় বলবেন তুমি বেহায়া, উত্তরে আমি একটা বানিয়ে দিব, আপনার জন্যই তো। মেহরাব ভাই, তখন কি পারবেন আমাকে দূরে ঠেলে দিতে? হয়তো না। আপনাকে যদি এই জন্মে না পাই,
তাহলে পরের জন্মে প্রজাপতি হয়েই আপনার পিছু নেব, তবুও পিছু ছাড়বো না আপনার। তখন তো ঠিকই আমাকে আপনার হাতের মধ্যে রাখবেন, রঙিন প্রজাপতির রূপে আমাকে দেখে মুগ্ধ হবেন, আপনার পাশে রাখবেন। যদিও এটা গল্পের মতো হবে, তখন বাস্তবতার সাথে মিল নাও থাকতে পারে। আচ্ছা, এই গল্পটা যদি পূর্ণতা পায় কেমন হবে তখন? নিধি যখন আনমনে কথাগুলো ভেবে রাস্তা দিয়ে হাঁটছিল, তখনই তার পেছনে শব্দ করে একটা গাড়ি থামে। ঠিকভাবে যদি চালকটি গাড়িটি না থামাতে পারত, তাহলে হয়তো এই গাড়িটি নিধির উপর দিয়ে যেত। গাড়ি থামানোর শব্দে নিধি তড়িঘড়ি করে একপাশে গিয়ে দাঁড়ায়। গাড়ির দরজা ঠেলে বাইরে বেরিয়ে আসে একজন যুবক। শ্যামবর্ণ পুরুষটি মাথায় হালকা বড় কালো কচকচে চুলগুলো পিছনের দিকে ফেরানো, পরনে ব্লু কালার শার্ট, হাতে ঘড়ি। হেই মিস, আর ইউ ওকে? হ্যাঁ। এইভাবে আনমনে কেউ রাস্তা দিয়ে চলাফেরা করে? কখন থেকে গাড়ির হর্ন বাজাচ্ছি, কিন্তু আপনার কোনো হুঁশ নেই। আর একটু হলে তো অ্যাক্সিডেন্ট হতো। ভাগ্য ভালো, ঠিক সময় থামাতে পেরেছিলাম। দুঃখিত। ইটস ওকে। নেক্সট টাইম সাবধানে চলাফেরা করবেন, নয়তো বিপদ হতে পারে। ওয়েট, আপনাকে আমি চিনি। আপনি মেহরাবের বোন, মানে মেহরাবের ফুপুতো ভাই মেয়ের, রাইট? হুম। আপনি হয়তো আমাকে চিনতে পারেননি। আমি সাইফ, আদ্রিয়ান সাইফ, মেহরাবের খালাতো ভাই। আই হোপ এখন চিনতে পেরেছেন। হুম। আপনি এত হুম হুম করেন কেন? আমি এতগুলো কথা বললাম, তার বিনিময়ে আপনার কাছ থেকে শুধু হুম হুম উত্তর পেলাম। সাধারণত মেয়েদের দেখি অনেক কথা বলে, কিন্তু আপনি চুপ। যাই হোক, কোথায় যাচ্ছিলেন? জি, বাড়িতে যাচ্ছি। আমিও খালামণিদের বাড়িতেই যাচ্ছি। চলুন একসাথে যাই। সমস্যা নেই, আমি একা যেতে পারবো, আপনি যান। আপনি কি কোনোভাবে আমাকে বিরক্ত ভাবছেন মিস নিধি? না, তেমন কিছু না। তাহলে আমাদের দুজনের গন্তব্য একই জায়গায়, রাস্তা একদিকে। আমি এত করে বলার পরও আপনি যেতে চাচ্ছেন না যে? আসলে আমার একটু কাজ ছিল বাহিরে। সমস্যা নেই, আপনার কাজ শেষ হলে একসাথে যাব। এখন গাড়িতে ওঠেন। কোথায় যাবেন জায়গার নাম বলেন, আমি নিয়ে যাচ্ছি। দুজনের কথোপকথনের মাঝেই মেহরাবের গাড়ি এসে থামে। এখানে কি করছো তোমরা? কিছু না ভাইয়া, তোমাদের বাড়ির দিকেই যাচ্ছিলাম। কিন্তু তোমরা দুজন কোথায় যাচ্ছ? ওই যে একটু আশেপাশে ঘুরতে যাব, তারপর রেস্টুরেন্টে যাব। তোমরা আমাদের সাথে আসো, মজা হবে। গাড়ির ভিতর থেকেই কথাগুলো বলে সায়ান। তখন সাইফ নিধির দিকে তাকিয়ে বলে, মেহরাব ভাইদের সাথে কি তুমি যাবে নিধি? তোমার তো একটু কাজ ছিল। সাইফকে সম্পূর্ণ কথা শেষ করতে না দিয়ে মেহরাব বলে উঠল। যাবে ও আমাদের সাথে? মেহরাবের কথায় নিধি মাথা তুলে তাকায় তার দিকে, কিন্তু মেহরাবের চোখ চাহনি দেখে মাথা নামিয়ে নেয় পুনরায়। মিনমিন করে বলে, আপনার সাথে নিয়ে কি আমাকে কষ্ট দিতে চান মেহরাব ভাই? নিধির এই মিনমিনে কথা বুঝতে না পেরে গাড়ি থেকে বের হতে হতে সায়ান জিজ্ঞাসা করে, কি বলছো নিধি? কিছু শুনতে পাইনি। আমি আপনাদের সাথে যেতে পারবো না এখন সায়ান ভাইয়া। কেন, কি হয়েছে? সায়ানের প্রশ্নে যখন নিধি কিছু বলতে যাবে, ঠিক তখনই এতক্ষণ চুপ করে থাকা শ্রেয়া বলে ওঠে, ওরা না যেতে চাইলে না যাবে, এত সাধার কি আছে? আমাদের দেরি হচ্ছে কিন্তু। উপস্থিত থাকা মেহরাব আর সায়ান বিরক্তি নিয়ে তাকায় শ্রেয়ার দিকে। ধমকে বলে ওঠে মেহরাব, তোমাকে এত কথা বলতে কে বলেছে শ্রেয়া? আমি যখন একবার বলেছি নিধি যাবে মানে যাবে। আর এই যে তুমি কি এমন কাজ আছে এখন যেতে পারবে না? আসলে আমি মেঘলার জন্য অপেক্ষা করছিলাম এখানে, ও আসবে তাই। মেঘলাকে চিনতে না পেরে সায়ান বলে, এই মেঘলাটা কে? এই যে আমি। হুট করে মেয়েলি কণ্ঠে আমি শব্দটা শুনে পিছনে তাকায় সবাই। তাদের থেকে হাত দূরে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। তুমি ওই সকালের মেয়েটা না, আমাকে পাগল বলেছিলে? সায়ানের কথায় চোখে মুখে বিরক্তি এনে মেঘলা বলে, হ্যাঁ, আমিই বলেছিলাম। তোমার তো ওই সময় কলেজে থাকার কথা। তার মানে আমি যেটা বলেছিলাম এটাই হলো। মেহরাব, সকালে তোকে যে একটা ঝগড়ুটে মেয়ের কথা বলেছিলাম মনে আছে? এটাই সেই মেয়ে। সায়ানের কথায় মেঘলা রাগে কিরমির করতে করতে বলে, দেখুন আপনি। মেঘলার সম্পূর্ণ কথা শেষ না করতে দিয়ে সায়ান পুনরায় বলে, দেখানোর কি কিছু আছে নাকি মিস? কি যেন নাম তোমার? মনে পড়েছে, মেঘলা। ওদিকে পরিস্থিতি বেগতিক দেখে ধমকে মেহরাব বলে, চুপ করো সবাই। সবাই যখন উপস্থিত এখানে, গাড়িতে ওঠো এবার। মেহরাবের কথায় সবাই গাড়িতে যখন উঠতে যাবে, তখনই সায়ান বলে, নিধি, তুমি মেহরাবের গাড়িতে সামনের সিটে বসো। মেঘলা, তুমি পেছনে শ্রেয়ার সাথে বসো। আমরা ঘুরতে যাব। মেহরাব, তুই তোর মামাতো খালাতো বোনদেরকে নিয়ে যা। আমি ছোট ভাই সাইফের সাথে যাচ্ছি। কথাটা বলেই একটা বোকা হাসি দিয়ে সায়ান সাইফের কাছে যায়। এদিকে সাইফ হতাশ হয়ে বলে, কিন্তু আমি তো নিধিদের সাথে যেতে চাইছিলাম। আরে ছোট ভাই, মেহরাবের ওপর ছাড়ো, ও ওর বোনদের নিয়ে যাক।
এদিকে তুমি আর আমি মজা করতে করতে যাব। ওঠ ওঠ, তাড়াতাড়ি। বলে সাইফকে নিয়ে গাড়িতে উঠে পড়ল সায়ান। এদিকে মেহরাব গাড়িতে উঠে বসে। গাড়িতে উঠতেই মেহরাব নিধির দিকে এগিয়ে যায় সিট বেল্ট লাগিয়ে দেওয়ার জন্য। ওদিকে মেহরাবের এত কাছে আসা দেখে নিধি ভয়ে গুটিয়ে যায়। নিধির গুটিয়ে যাওয়া দেখে মেহরাব ফিসফিসিয়ে বলে, সিট বেল্ট যে লাগাতে হয় এটা দেখছি ভুলে গেছো, নাকি আমি লাগিয়ে দিব বলে ইচ্ছে করে লাগাওনি? মেহরাব এমন ফিসফিসানো কথা শুনে নিধি আর বারবার কেঁপে ওঠে। তা দেখে মেহরাব আবারও বলতে শুরু করে, এমন কিছুই করিনি যে এভাবে গুটিয়ে নিতে হবে আর কেঁপে কেঁপে উঠতে হবে। এত ভয় পাও আবার সারাদিন ভালোবাসি ভালোবাসি বলো কেমনে? কথাটা বলেই মেহরাব তার জায়গায় ঠিক হয়ে বসে গাড়ি স্টার্ট দেয়। এদিকে মেহরাব কাজ দেখে পিছন থেকে শ্রেয়া রাগে হাত মুষ্টিবদ্ধ করে রাখে। শ্রেয়ার এই কর্মকাণ্ড কেউ না দেখলেও মেঘলা ঠিকই দেখল। রেস্টুরেন্টের দ্বিতীয় ফ্লোরে পাশাপাশি টেবিলে শ্রেয়া, মেহরাব, সায়ান, মেঘলা, সাইফ, নিধি বসে আছে। বাটি আর চামচের সংঘর্ষের টুংটাং আওয়াজ ব্যতীত আর কোনো শব্দ নেই। তাদের থেকে আরেকটু দূরে থাকা টেবিলগুলো থেকে মানুষের গুনগুন কথা বলার শব্দ আসছে, কিন্তু এই শব্দ কোনো প্রভাব ফেলছে না তাদের উপরে। দেখে শুধু এটাই মনে হচ্ছে এই 3 টেবিলের উপস্থিত থাকা প্রত্যেকটা সদস্যের একটাই কাজ, শুধু খাবার খাওয়া। কিন্তু এই চুপ থাকাটা আরও বেশিক্ষণ টিকতে দিল না শ্রেয়া। নীরবতা ভেঙে শ্রেয়া বলল, মেহরাব, আমাদের খাবার শেষ করার পর কি করা উচিত? কথাটা বলেই শ্রেয়া মেহরাবের দিকে তাকায় উত্তরের আশায়, কিন্তু মেহরাবের গা ছাড়া ভাব দেখে পুনরায় শ্রেয়া বলে উঠল, মেহরাব, আমাদের কি কোথাও ঘুরতে যাওয়া উচিত নাকি অফিসে? শ্রেয়ার কথায় মেহরাব এবার শ্রেয়ার দিকে তাকায়। এরপর নজর ঘুরিয়ে পাশের টেবিলে থাকা নিধির দিকে তাকায়, যে কিনা এক মনে শুধু খাবার খেয়েই যাচ্ছে। কারোর একজনে দুটি চোখ যে মুগ্ধ দৃষ্টিতে দেখছে তাকে তার কোনো খেয়ালই নেই। এদিকে মেহরাবকে নিধির দিকে তাকিয়ে থাকতে দেখে শ্রেয়া রাগে পাশে থাকা পানির গ্লাসটাকে চেপে ধরে। এদিকে এদের দুইজনের কাহিনী সায়ান আগে থেকেই নিশ্চুপ হয়ে দেখছিল। শ্রেয়াকে জোরে পানির গ্লাস ধরতে দেখে মনে মনে শয়তানি বুদ্ধি এঁটে পাশের টেবিলে থেকে সায়ান একটু জোরেই বলে, কি করছো এসব শ্রেয়া? গ্লাসটা ভেঙে যাবে তো। এত জোরে কেউ চেপে ধরে? একজনের প্রতি রাগ অন্য একটা নিরীহ জড় বস্তুর ওপর দেখানো কি ঠিক শ্রেয়া? কথাটা বলেই এক ভ্রু উঁচু করে তাকায়। এদিকে হুট করেই সায়ানের এমন কথায় শ্রেয়া থতমত খেয়ে যায়। উপস্থিত থাকা সবাই খাবার বন্ধ করে শ্রেয়ার দিকে তাকায়। সবার তাকানো দেখে শ্রেয়া ঘাবড়ে গিয়ে বলতে থাকে, ককই, আমি তো জাস্ট ধরলাম পানি খাবো বলে। কথাটা বলেই শ্রেয়া গ্লাসে সম্পূর্ণ পানি ঢকঢক করে খাওয়া শুরু করলো। তখন সায়ান পাশ থেকে বলে, কিন্তু আমি তো দেখলাম তুমি জোরে চেপে ধরেছো। আহারে বেচারাটা। বলেই শান ছোট্ট বাচ্চাদের মতো করে ঠোঁট উল্টায়। তা দেখে মেঘলা ফিক করে হেসে ওঠে। মেঘলা হুট করে হাসির শব্দে এবার সবার নজর পড়ে মেঘলার উপরে। তা দেখে মেঘলা তার ঠোঁট দুটোর উপরে আঙুল চেপে ধরে। সরি, আসলে উনি মানে শায়ান ভাইয়ের সাথে বলার ধরন দেখে আমার হাসি পেয়ে গেছে। ছ্যাঃ ভাই, এই মেয়ে, আমি তোমার ভাই হই কেমনে? ভাই ভাই করবে না একদম। দুনিয়াতে আমার বোনের অভাব নাই, শুধু একটা বইয়ের অভাব। ভাই না ডেকে পারলে জামাই বলে ডাকো, নয়তো তোমার বলা উনি এটাও বলে রাখতে পারো। আরেকবার ভাই বলে সোজা কারাগারে বন্দি করে রেখে দেব। আমার জানা মতে ভাইয়ের বন্ধু সম্পর্কে ভাই হয়। কিন্তু আমি তোমার ভাই লাগি না, তাছাড়া ভাইয়ের বন্ধু ভাই হয় এটাও মানি না আমি। কিছুক্ষণ আগে যে জায়গা চুপচাপ ছিল সে জায়গায় এখন হয়েছে পূর্ণ হয়ে গেল। তখন নিধি বলে, কিন্তু শ্রেয়া আপু মেহেরাব ভাইকে কিছু জিজ্ঞাসা করেছিল, মেহেরাব ভাই এখনও তার উত্তর দেয়নি কেন? নিধির কথাটা শেষ হওয়ার সাথে সাথে মেহরাব সবার দিকে একবার নজর বুলিয়ে বলে, চুপচাপ সবার খাবার শেষ করে আগের মতো গাড়িতে বসবে। কোনো প্রকার ঝামেলা যেন না হয়। যদি কোনো প্রকার ঝামেলা করার চিন্তা কারো মাথায় থাকে আর চেষ্টা করো, তাহলে তাকে গাড়ির নিচে চাপা দিয়ে দিব। মাথায় রেখো কথাটা। আমার দিকে না তাকিয়ে খাবার শেষ করো তাড়াতাড়ি। ধমকে উঠে বলে শেষের কথাটা। মেহরাবকে ধমক খেয়ে আর কেউ কথা বলল না। সবাই মাথা নিচু করে চুপচাপ খাবার খেতে লাগলো। ওদিকে আমার একমাত্র শালী মিসেস মুনিরা চৌধুরী, কেমন আছো তুমি? ফোনের ওপাশে কণ্ঠটা চিনতে সময় লাগেনি মিসেস মুনিরা চৌধুরী, তার একমাত্র বোনের জামাই। কিসের জন্য ফোনটা করেছে তাও ভালো করে জানেন তিনি। কি হলো মুনিরা, কিছু বলছো না যে?
আমার কথাটা কি শুনতে পাচ্ছ না মুনিরা? বলেন। তোমার ছেলেকে কি বলেছিলে কথাটা? না, বলা হয়নি। কেন? যাই হোক, আজকে রাতের মধ্যেই জানাও। সামনেই মাসেই শুভ কাজটা শেষ করতে চাইছি। কালকে এসে পাকা কথা শেষ করব। মেহরাব রাজি না হলে কিন্তু মেহরাবের বাবা রাজি হবে না। এটা আমার দেখার বিষয় না। তোমার ছেলেকে যেভাবে পারো রাজি করাও। মোট কথা, আমার রাজি চাই। এখন রাখি। মুনিরুল ইসলাম কলটা রাখার সাথে সাথেই মুনিরা চৌধুরী মেহরাবের কাছে কল করেন। একবার দুইবার রিং বাজার পর মেহরাব কল ধরে। কিছু বলবে আম্মু? সন্ধ্যার মধ্যে তোমাকে বাড়ি দেখতে চাই মেহরাব। কিছু প্রয়োজন? আসলেই জানতে পারবে। এখন রাখছি, সাবধানে থাকবে। বলি মুনিরা চৌধুরী ফোন রেখে দেয়। কে ফোন দিয়েছিল মেহরাব? সায়ানের কথায় মেহরাব পিছনে ফিরে তাকায় তার দিকে। আম্মু দিয়েছে, বলেছে সন্ধ্যার মধ্যে বাড়িতে উপস্থিত থাকতে। এখন কোথায় যাবি? শপিং মলে কিছু কেনাকাটা করতে হবে। চল। দুইজন তাদের গাড়িতে বসে পড়ে। গাড়িতে উঠেই মেহরাব একবার নিধির দিকে তাকিয়ে আর একবার গাড়ি চালানোর দিকে মন দেয় আর ভাবতে থাকে। কেন জানি মনে হচ্ছে কোনো কিছু একটা হারিয়ে ফেলবো। বুকটা যে বারবার ধকধক করে কিছু জানান দিচ্ছে, কিন্তু আমি যে বুঝতে পারছি না কোনোভাবে কি আমি নিধিকে হারিয়ে ফেলবো। না না, এটা হবে না কখনো। এই কথাটা ভাবতেই যে আমার সমস্ত শরীর শিউরে উঠছে। এটা হতে দেওয়া যাবে না। কথাগুলো ভাবতে ভাবতেই মেহরাব পুনরায় নিধির দিকে তাকায়। নিধির চোখ গড়িয়ে জানলা ভেদ করে বাহিরের যানজট রাস্তা দেখতে ব্যস্ত। একজোড়া চোখ যে একরাশ হারানোর ভয় নিয়ে তাকিয়ে আছে তার দিকে। তার বিন্দুমাত্র খেয়াল নেই নিধির। মেহরাবের গাড়িটা একটা শপিং মলের সামনে এসে থামে। তাদের পিছনে সাইফের গাড়ি। গাড়ি থেকে একে একে সবাই নেমে পড়ে। একসাথে জড়ো হয়ে শপিং মলের ভিতরে যাওয়া শুরু করে। যার যা পছন্দ কেনাকাটা করো। কেনাকাটা শেষ হবার পর সোজা এই দোকানের সামনে থাকবে। এদিক সেদিক গেলে পা ভেঙে দিব। মনে রেখো, তোমাদের হাতে 2 ঘন্টা সময়। এই 2 ঘন্টার মধ্যে কেনাকাটা শেষ করবে। আপনারা কি যাবেন না আমাদের সাথে? মেঘলার কথার বিপরীতে সায়ান তার দিকে তাকিয়ে চোখ টিপ মেরে বলে, তোমাদের মেলে জিনিস কেনাকাটায় কি আমাদের দেখাতে চাও মেঘরানি? আমি কিন্তু এক পায়ে রাজি। সায়ানের এমন উত্তর শোনার জন্য উপস্থিত কেউই প্রস্তুত ছিল না। গোল গোল চোখ করে সবাই সায়ানের দিকে তাকিয়ে আছে। সবাইকে একসাথে তাকাতে দেখে সায়ান বলে, আমি সুন্দর এটা জানি, তাই বলে এভাবে দেখার কিছুই নেই। কথাটা বলেই একটু ভাব নিয়ে দাঁড়ায় সায়ান। তখন নিধি দুষ্টুমি করে বলে, ভাইয়া, আমরা আপনাকে দেখছি না। আসলে বুঝতে চাইছি আপনি একটু আগে কি বলছিলেন। নিধির কথায় সবাই হেসে ওঠে। তখন মেহরাব বলল, তোমাদের শপিং করার সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আর মেঘলা, তোমরা তোমাদের মতো শপিং করো। আমরা ছেলেরা আলাদাভাবে করছি। সবার শেষ হলে এখানে এসে থাকবে, একসাথে যাব। আচ্ছা বলি মেঘলার সবাই একসাথে যাওয়ার জন্য পা বাড়ায়। আমি তোমাদের সাথে যাব না, মেহরাবের সাথে থাকবো। হুট করে শ্রেয়ার এমন কথা শুনে দুজনের পা জোড়া থেমে যায়। শ্রেয়ার দিকে তাকিয়ে সায়ান যখন কিছু বলতে যাবে তখন মেহরাব তাকে ইশারা করে থামিয়ে দেয়। এরপর বলে, আমার সাথে থেকে কি কাজ তোমার শ্রেয়া? আমার কিছু কেনাকাটার প্রয়োজন নেই, তাই তোমার সাথে থাকবো। তোমার কিছু নাও কেনার থাকতে পারে আপু, কিন্তু আমাদের তো আছে, তাই না? আমাদের সাথে চলো, একটু সাহায্য করবে। তোমার চয়েস তো সেই আপি। নিধি কিন্তু ঠিকই বলেছে শ্রেয়া, তুমি বরং ওদের সাহায্য করো। এখানে তুমি মেহরাবের সাথে চাইলে থাকতে পারবে না, আমিও সাথে আছি। তোমার সরল সহজ অতি ভদ্র ভাই সাইফ আছে। এত ছেলের সাথে থাকতে চাইলে ওদের সাথে যাও, ছোট বোনদের একটু দেখে রাখবে। শায়ন ভাইয়া কিন্তু ঠিকই বলেছে আপু, আমাদের সাথেই চলো। মেঘলার কথা শুনে সায়ান বিড়বিড় করে বলে, দেখেছো, সাদে কি আর বজ্জাত মেয়ে বলি? বলেছি যেন ভাইয়া না ডাকি, তারপরও এই মেয়ে ভাই বলে আমার হৃৎপিণ্ডটাকে ভেঙে গুঁড়া গুঁড়া করে দেয়। এদিকে সায়ানদের কথোপকথনের মাঝেই মেহরাব দূরে থাকা একজন কালো পোশাক পরা ব্যক্তিকে চোখ দিয়ে কিছু একটা ইশারা করেই বাঁকা হাসি দেয়। মেহরাব ইশারা দেওয়ার সাথে সাথেই শ্রেয়ার ফোনে একটা কল আসে। শ্রেয়ার ফোনে এমন সময় হুট করে কল আসে, বিরক্তি নিয়ে তাকায় ফোনের স্ক্রিনে ভেসে থাকা নাম্বারটা দেখেই শ্রেয়া এক পলক সবার দিকে তাকিয়ে বলে, তোমরা যাও, আমি আসছি।
বলেই শ্রেয়া হনহন করে চলে যায়। শ্রেয়া চলে যেতেই মেহরাব নিধির উদ্দেশ্য করে বলে। তোমরা দাঁড়িয়ে না থেকে নিজেদের কাজে যাও। মেহরাবের কথায় ওরা দুইজন চলে যায়। মেঘলারা সামনে চলে যাবার পরে সাইফ বলে ওঠে। ভাই আমি যাই ওদের সাথে, আমার কিছু। সাইফকে সম্পূর্ণ কথা শেষ করতে না দিয়ে শায়ান সাইফের কাঁধ ধরে টেনে এনে কাঁধের মধ্যে চাপড় মেরে বলে। কিছুক্ষণ আগে তুমি কোথায় ছিলে ছোট ভাই? মেহেরাব কি বললো শুনতে পাওনি? আসলে ভাই আমিও কয়েকটা শাড়ি কিনতাম। কার জন্য শাড়ি কিনবে তুমি? আসলে মেহরাব ভাই আপনার। একটা কথা বলতে গিয়ে এত লাল হয়ে যাচ্ছ কেন ছোট ভাই? মতলবটা কিন্তু ভালো ঠেকছি না। শায়ানের কথায় সাইফ লাজুক হেসে বলে। আমি নিধিদেরকে কিছু ড্রেস কিনে দিতে চাই। নিধিদের নাকি শুধু নিধিকে? প্রশ্নটা করেই মেহরাব সাইফের সামনে এসে কাঁধে হাত রেখে বলে। নিধির থেকে দূরে দূরে থাকবে সাইফ, নয়তো নিধির প্রিয় প্রেমিক পুরুষ তোমাকে সোজা উপরে পাঠিয়ে দিবে, তাও বিনা টিকিটে। এবার চলো আমাদের সাথে। নিধির প্রেমিক মানে? কোনো প্রশ্ন নয়, সোজা চলো এখন। প্রেমিক পুরুষকে তার সময় হলে জানতে পারবে। কথাটা বলেই মেহরাব হাঁটা শুরু করে, তার সাথে শায়ানও। পিছন পিছন সাইফও আসছে, তার মাথার মধ্যে এক ঝাঁক প্রশ্ন নিয়ে। ব্যস্ত শহরের ব্যস্ত রাস্তা দিয়ে মেহরাবের গাড়িটা নিজ গতিতে সামনের দিকে এগিয়ে চলেছে। সময়টা সন্ধ্যা, চারিদিকে ল্যাম্পপোস্টের আলোতে উজ্জ্বল হয়ে আছে রাস্তাগুলো। গাড়িতে মেহরাব আর নিধি ছাড়া আর কোনো অস্তিত্বই নেই। মেহরাব আপন মনে গুনগুন করে গান গাইছে আর ড্রাইভ করছে। এদিকে নিধি সিটের সাথে হেলান দিয়ে চোখ বুজে আছে, হয়তো চোখ বুজে মেহরাবের গুনগুন করে গাওয়া গানটা শুনতে চাইছে। কি ব্যাপার মহারানী, কি বেশি ক্লান্ত? এত চুপচাপ যে? অন্য সময় তো মেহরাব ভাই করে মাথা ধরিয়ে দাও। কথাটি বলেই ভ্রু উঁচু করে তাকায় নিধির দিকে। নিধি ওভাবেই বসে থেকে বলে। আপনি কি শ্রেয়া আপুকে ভালোবাসেন মেহরাব ভাই? নিধির করা প্রশ্নে মেহরাবের কুচকে থাকা ভ্রু আরও কুচকে যায়। সে কিছুটা রাগী গলায় বলে। তোমাকে কি আমি এটা জিজ্ঞেস করেছি নিধি? তোমাকে বলেছি বেশি ক্লান্ত লাগছে কিনা, আর তুমি আমাকে তার বিনিময়ে কি বলছো? আমি শ্রেয়াকে ভালোবাসি কিনা? এটা কি ঠিক নিধি? না, কিন্তু আপনি বললে সমস্যা কোথায় মেহরাব ভাই? আপনি কি ভালোবাসেন তাকে? হ্যাঁ ভালোবাসি। হয়েছে এবার? মেহরাবের উত্তরে নিধি এবার মাথা নিচু করে বসে থাকে। চোখ দুইটা পানিতে টইটুম্বুর হয়ে ওঠে। নিধির ভেজা চোখ দেখে মেহরাবের বুকের ভেতরটা ধক করে ওঠে। মনে মনে বলতে থাকে। ক্ষমা করে দিও নিধি, তোমাকে কষ্ট দেওয়ার ইচ্ছা আমার বিন্দু মাত্র নেই। আমি চেষ্টা করছি তো সম্পূর্ণ করে তোমাকে পাবার জন্য। আমিও যে ভালোবাসি তোমাকে প্রেয়সী, খুব করে ভালোবাসি, কিন্তু চাইলেও যে মুখ ফুটে বলতে পারছি না। কি করব বলো? মা বাবা ফুপি ফুপাকে রাজি না করানো পর্যন্ত তোমাকে আমার মনের কথা বলতে পারবো না। নিধি অপেক্ষা করো কিছুদিন প্রেয়সী, খুব শীঘ্রই তোমার হয়ে যাব। শুধু কিছুটা দিন অপেক্ষা করো, তোমার চোখে এক ফোঁটা পানি পড়তে দেব না। মনে মনে কথাগুলোই ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে মেহরাব অতঃপর গাড়ি চালানোর মনোযোগ দেয়। কিছুটা সময় পর তাদের গাড়িটা বাড়ির সামনে এসে পৌঁছায়। আমরা বাড়িতে চলে এসেছি নিধি। বলে নিধি গাড়ির দরজা খুলে বের হতে যায়, তখনই মেহরাব নিধির হাত ধরে তাকে আটকে দেয়। নিধির হাতে একটা শপিং ব্যাগ দেয়। হঠাৎই মেহরাব তাকে শপিং ব্যাগ দেওয়ায় অবাক দৃষ্টিতে তাকায় মেহরাবের দিকে। নিধির দৃষ্টি বুঝতে পেরে মেহরাব বলে। এটা তোমার জন্য পছন্দ হয়েছিল তাই নিয়ে আসলাম। এখন বাসায় যাও, ফ্রেশ হয়ে রেস্ট নাও, ভালো লাগবে। আমার এটার প্রয়োজন নেই মেহরাব ভাই, আপনার ওই ভালোবাসার মানুষ শ্রেয়া আপিকে দিয়ে দিন। নিধির বলা কথায় মেহরাবের অনেকটা অবাক হওয়ার ভান করে বলে। কি হলো এসব নিধি? এত ভালোবেসে আনলাম তোমার জন্য, তুমি বলছো তোমার প্রয়োজন নেই, উল্টো শ্রেয়াকে দিয়ে দেওয়ার কথা বলছো। এটা কি ঠিক করলে নিধি? এইভাবে আমার মনটা ভেঙে দিতে পারো না। যাই হোক, কোথায় যেন খুব করে কিছু পুড়ছে, পোড়া পোড়া গন্ধ আসছে। তুমি কি গন্ধটা পাচ্ছ নিধি? মেহরাবের এমন হেয়ালির কথা শুনে নিধির দাঁত কিরমির করে বলে। পেয়েছি, মন পুড়েছে আমার, এটা মন পুরার গন্ধ। বলেই নিধি ব্যাগগুলো নিয়ে বাড়ির ভিতরে চলে যায়। নিধির চলে যাওয়া দেখে মেহরাব মুচকি হেসে বলে। পাগলি কোথাকার। কথাটা বলেই মেহরাব ফোন দেয় শায়ানের কাছে। ফোন দেওয়ার সাথে সাথেই রিসিভ হয়। শায়ান হয়তো এই কলটা আসবে বলেই তৈরি ছিল। হ্যাঁ বল মেহেরাব।
ঠিক মতো পৌঁছেছিস? হুম। ঠিক আছে, কালকে একটু কাজ আছে আমাদের, তৈরি থাকিস। বাই। বলেই ফোনটা কেটে দেয়। ঠোঁটের কোণে ফুটে ওঠে একটা বাঁকা হাসি। গাড়িটা পার্ক করে বাড়ির ভিতরে প্রবেশ করে। ফ্রেশ হয়ে আমাদের রুমে আসো মেহরাব, তোমার বাবা অপেক্ষা করছেন। বলেই মেহরাবের মা মুনিয়ারা বেগম সোফা থেকে উঠে দাঁড়ায়। মেহরাব অবাক হয়ে বলে, কি এমন জরুরি কথা যার জন্য আজকে বাবাও বাসায় এই সময়? ফ্রেশ হয়ে আসো, তারপর না হয় জানতে পারবে। হুম। বলেই মেহরাব তার রুমে চলে যায়। মেহরাবের চলে যাওয়ার পর মুনিরা বেগম তার রুমে যায়। কিছুক্ষণ পর মেহরাব তার বাবা মায়ের রুমের সামনে গিয়ে দরজায় টোকা দেয়। শব্দ শুনে মুনিরা বেগম রুমে আসতে বলে। মেহরাব রুমে ঢুকতেই তার বাবা জহির চৌধুরী বলেন, তোমাকে একটা কথা বলতে চাই মেহরাব, আশা করি বোঝার চেষ্টা করবে। বলো আব্বু। আমরা তোমার বিয়ের কথা বলতে চাইছি। এতদিনে তুমি হয়তো এতটুকু অবগত হয়েছো যে আমরা কার সাথে তোমার বিয়ে নিয়ে ভাবছি। আমি জানি, কিন্তু আমি তোমাদের আগেই বলে দিয়েছিলাম আমি শ্রেয়াকে বিয়ে করতে পারবো না। তোমাকে এটা মানতে হবে মেহরাব, আমাদের মান সম্মানের কথা এটা। তুমি জানো, যখন আমরা বিপদে পড়েছিলাম তখন এই মনিরুল আমাদের সাহায্য করেছিল। জানি আব্বু, তার বিনিময়ে তিনি কিন্তু আমাদের থেকে কম সম্মান পাননি। তাছাড়া আঙ্কেলের কোনো প্রয়োজন কিন্তু আমাদের থেকে কম সাহায্য নেননি। যা চেয়েছেন তাই দেওয়া হয়েছে তাকে। তাই বলে যে তার জামাই হিসেবে আমাকে চাইবে, এটা ঠিক না। আমি পারবো না শ্রেয়াকে বিয়ে করতে। আমরা তোমাদের বিয়ে ঠিক করে নিয়েছি, সামনের মাসে ভালো দিন দেখে তোমাদের বিয়ে দিয়ে দেব। আমাকে না জানিয়ে ঠিক করেছো কেন? কারণ তোমাকে জানালে কখনো মত দিতে না। তোমার কি মনে হয় আমি এখন মত দিব? অসম্ভব এটা। তুমি শ্রেয়াকে বিয়ে করতে চাও না কেন? কারণ আমি নিধিকে চাই, ভালোবাসি আমি ওকে। মেহরাবের এমন উত্তরে জহির চৌধুরী থমকে যান। এমনটা হয়তো তিনি কখনোই আশাই করেননি। এটা অসম্ভব মেহরাব, তোমার কাছ থেকে এমনটা আশা করিনি আমি। তুমি খুব ভালো করেই জানো আত্মীয়দের মাঝে আত্মীয়তা আমার একদম পছন্দ নয়। শুধুমাত্র মনিরুলের কাছে আমি ঋণী বলে এই সম্বন্ধে রাজি হয়েছি। আমি জানি এটা, আর এটাও জানি কেন আত্মীয়দের মাঝে আত্মীয়তা করতে চাও না। কিন্তু তোমার ধারণা ভুল আব্বু। ফুপি আর ফুপার সম্পর্কে ফাটল ধরাই এই না যে সবার ক্ষেত্রে এমনটা হবে। আমাকে জ্ঞান দিতে এসো না মেহরাব। যাই হোক, তুমি যে নিধিকে ভালোবাসো তা কি নিধি জানে? আমি নিধিকে ভালোবাসি তা নিধি জানে না। ঠিক আছে, নিধিকে ভুলে যাও আর শ্রেয়াকে বিয়ে করার জন্য প্রস্তুত হও। দুঃখিত আব্বু, ছোট থেকে এই পর্যন্ত তোমাদের কথা মতো চলেছি, কিন্তু এখন তোমার এই কথা রাখতে পারবো না আমি। তুমি বাধ্য মেহরাব, তোমাকে এটা করতেই হবে। শ্রেয়াকে আমি এই বাড়ির বউ হিসেবে চাই। একটা দত্তক ছেলে নিয়ে নাও, তার সাথে শ্রেয়াকে বিয়ে দিয়ে দাও, তাহলে শ্রেয়া এই বাড়ির বউ হয়ে যাবে। তোমাদের ঋণ শেষ হবে, আঙ্কেলের ইচ্ছাটাও পূর্ণ হবে। ফাজলামো করছো তুমি? না, তোমাদের মতামত দেওয়া শেষ। আমি বলবো এবার, আমি নিধিকে ভালোবাসি, বিয়ে নিধিকেই করব। এতদিন চুপ ছিলাম, ইচ্ছা ছিল তোমাদের বলে রাজি করিয়ে নিধিকে বিয়ে করব। যেহেতু তোমরা এটা মানো না, তাই আমি নিধিকে নিয়ে দূরে চলে যাব। এবার তোমাদের সিদ্ধান্ত। শ্রেয়াকে আমি বিয়ে করব না, এটাই আমার লাস্ট কথা। কথাটা শেষ করেই মেহরাব কাউকে কিছু বলতে না দিয়ে দরজা ঠেলে বাইরে চলে আসে। মেহরাবের চলে যাওয়া দেখে জাহির চৌধুরী একটা দীর্ঘশ্বাস ফেলেন। তিনি খুব ভালো করেই জানেন মেহরাব তাদের কথা মেনে চললেও যেটা তার অপছন্দ তা সে ভুলেও করবে না। সরাসরি কথার বিপরীতে কিছু না করলেও যখনই তার সিদ্ধান্তে পছন্দ হয়নি তখন অন্য উপায় বের করবে সে। সেই জায়গায় আজকে তো সরাসরি নাই করে গেছে। এদিকে মেহরাবের চলে যাবার পর মুনিরা বেগম মনে মনে বলতে থাকেন, আমিও তোমার মা মেহরাব, শ্রেয়াকেই তোমার বউ করে আনবো খুব তাড়াতাড়ি, তাও তোমার মতে। দেখি তুমি কিভাবে না করতে পারো। আর রইল নিধি, তাকেও তো আমি তোমার থেকে অনেক দূরে পাঠিয়ে দিব। বলেই তিনি দ্রুত নিধির রুমে চলে যান। এই রাতের বেলা ওনাকে নিজের রুমে দেখে নিধি অবাক হয়ে বলে, কিছু বলবে মামিমা এত রাতে এখানে যে? কেন এত রাতে আসা কি নিষেধ আমার মেয়েটার কাছে? না মামিমা, তেমন কিছু না, কিছু বলবে? তুই কি আমার ছেলে মেহরাবকে ভালোবাসিস নিধি? হুট করেই মুনিরা চৌধুরীর এমন প্রশ্নে নিধি অনেকটা অবাক হয়ে যায়। নিধিকে চুপ থাকতে দেখে মুনিরা চৌধুরী পুনরায় বলেন, আমি কিছু জানতে চাইছি নিধি। হুট করে এমন প্রশ্ন কেন মামিমা? আমি যেটা বলছি তার উত্তর দাও নিধি।
হ্যাঁ, আমি ভালোবাসি মেহেরাব ভাইকে। মেহেরাবকে ভুলে যাও নিধি। মামিমা, এটা সম্ভব নয়। আচ্ছা নিধি, তুমি যে মেহেরাবকে ভালোবাসো তা কি মেহেরাব জানে? জানে। মেহেরাব কি তোমাকে কোনোদিন বলেছে সে তোমাকে ভালোবাসে? মুনিরা বেগমের এবারের কথায় নিধির আটকে রাখা চোখের পানিটা আর বাদ মানল না, গড়িয়ে পড়ল দুই গাল পেয়ে। মাথা ঝাঁকিয়ে উত্তর দিল, না, সে আমাকে ভালোবাসে না। তাহলে কোন ভরসা নিয়ে তুমি থাকবে এখানে? মামিমা, বাবা মার যখন বিচ্ছেদ হয়ে যায় সেই তখন থেকে আমি তোমাদের কাছে আছি। তোমাদের নিজ হাতে এতটা বড় করেছো আমাকে। মামিমা, আমি কি এতটাই অযোগ্য তোমার ছেলের বউ হতে? ছোট থেকে তো তোমরাই বড় করে তুলেছো মামিমা। তাহলে তোমার ছেলের বউ হিসেবে চাও না কেন? আমি তোমাকে আমার মেয়ে হিসাবে মনে করি। আশা করব আমি যা বলবো তা বুঝবে। আমি চাই না তুমি মেহেরাবের সামনে পিছনে ঘুরঘুর করো। মেহেরাবের সাথে শ্রেয়ার বিয়ে ঠিক করেছি সামনের মাসেই, সেটা শ্রেয়াকে আমার ছেলের বউ হিসাবে চাই। তাই শেষবারের মতো বলছি, মেহেরাবের থেকে দূরে থাকো। রাগ মিশ্রিত কথাগুলো বলেই মুনিরা চৌধুরী পা বাড়ান রুম ত্যাগ করার জন্য। তখন নিধি পিছন থেকে বলে, তুমি এতটা নিষ্ঠুর ছিলে না মামিমা। নিধির কথাটা শুনে তিনি দাঁড়িয়ে পড়েন, পিছনে না ফিরেই বলে, সময়ের সাথে সাথে এমনটাই হতে হয়েছে। মামিমা, আমি সত্যিই মেহেরাব ভাইকে ভালোবাসি। মেহেরাব ভাইকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি জানি মেহেরাব ভাই আমাকে ভালোবাসে না, কিন্তু তুমি বললে মেহেরাব ভাই আমাকে ঠিক চাইবে, একটা সময় আমাকে ভালোবাসবে মামিমা। কিন্তু আমি এটা চাই না। কথাটা বলেই মুনিরা চৌধুরী ঘুরে নিধির দিকে ফিরে তাকান। রাগ নিয়ে পুনরায় আবারও বলেন, এই যে বললাম না, আমার ছেলের বউ হিসাবে শ্রেয়াকে চাই। মেহেরাবকে ভুলে যাও নিধি, ওর আশেপাশে আসবে না আর। ওর কাছ থেকে দূরে চলে যাও তুমি যত তাড়াতাড়ি সম্ভব। আশা করি আমার কথাটা মানবে, কারণ তুমি আমাকে সম্মান করো। কথাটা বলেই তিনি রুম ছেড়ে চলে যান। পিছনে রেখে যান এক অশ্রুসিক্ত মেয়েকে, যাকে মাত্রই বাধ্য করা হলো তার ভালোবাসার মানুষগুলোর কাছ থেকে দূরে চলে যেতে, ভুলে যেতে প্রিয় মানুষটাকে। আসলে কি পারবে সে এমনটা করতে, নাকি নিজেই মুছে যাবে এই ধরনী থেকে? এদিকে মুনিরা বেগম মনে মনে বলেন, আমাকে ক্ষমা করে দিস নিধি। আজকের পর থেকে হয়তো আমাকে সারা জীবন ভুল বুঝে যাবে, হয়তো ঘেন্না হয়ে থাকবো তোর চোখে। কিন্তু কি করব বল, এমনটা না করলে যে পরিবারটা ধ্বংস হয়ে যাবে। এখন তোরা দুইজন কষ্ট পাবি, পরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর তোদের যদি এক করে দেই, তাহলে মনিরুল পুরো পরিবারটা শেষ করে দিবে। আমাকে ভুল বুঝিস না তোরা। কথাগুলো ভাবতে ভাবতেই চোখের কার্নিশ বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে মেহরাবের মায়ের। আলতো হাতে পানিটা মুছে তিনি রুমের দিকে অগ্রসর হন। আমাকে তাড়াতাড়ি কিছু করতে হবে সায়ান। কালকে রাতে আম্মু আব্বু ডেকে নিয়ে বলল সামনের মাসে শ্রেয়া আর আমার বিয়ে দিবে। যদিও আমি না করেছি, এদিকে এখনও আমার মনের কথা নিদিকে জানানো হয়নি। আম্মু আব্বুর মত নিয়ে বলবো বলে। একদমই কথাগুলো বলে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়ায় মেহরাব। চোখে মুখে ক্লান্তিতে ভরপুর, তার লাল হয়ে আছে 2 চোখ। হয়তো রাতে ঘুম হতে পারেনি। কিছু বলছিস না কেন সায়ান? আমার কি করা উচিত? নিধিকে নিয়ে দূরে কোথাও চলে যায়। তোর কি মনে হয় এটা ঠিক হবে? ওই মনিরুল বাবা মা দুজনেরই মাথা খাবে। তাহলে কি করবি এখন? পেয়ে গেছি উত্তর। কালকে যে শপিং মলে আমি একটা ছেলেকে কিছু ইশারা করেছিলাম, মনে আছে সায়ান? ছেলেটা শ্রেয়ার এক্স বয়ফ্রেন্ড হয়, নাম আলভি। আলভির সাথে শ্রেয়ার কিছু ঘনিষ্ঠ সম্পর্ক আছে, যার মাধ্যমে আলভি এখনও শ্রেয়াকে ভয় দেখায়। যদিও তাদের দুজনের সম্পর্কটা আলভি নিজ হাতেই শেষ করেছিল। এখন আলভি বুঝতে পেরেছে সে শ্রেয়াকে ভালোবাসে, কিন্তু শ্রেয়া তাকে ঘৃণা করে। তাহলে তো হলোই, কিন্তু শ্রেয়া তো তোর প্রতি ছোট থেকে দুর্বল ছিল। তাহলে এই আলভি কেমনে কি? শ্রেয়া আমার প্রতি দুর্বল ছিল, কিন্তু আমি তাকে পাত্তা দিতাম না। যখন শ্রেয়া আমাদের থেকে দূরে চলে যায়, তখন সে আলভির সাথে বন্ধুত্ব করে। এই বন্ধুত্ব থেকে রিলেশনে যায়। পরে আলভি যখন তার থেকে দূরে চলে যায়, তখন সে ডিপ্রেশনে চলে যায় কিছুটা। তারপর থেকেই মনিরুল ইসলাম উঠে পড়ে লাগেন আমার সাথে বিয়ে দেওয়ার জন্য। এটা শ্রেয়াকেও বলা হয়। তারপর থেকে শ্রেয়াকে নিয়ে এইসব। আলভির দেখা পেলে কি করি? কিছুদিন আগে আলভি আমাদের কোম্পানিতে এসেছিল একটা কাজের জন্য। তখনই সে আমার পাশে শ্রেয়াকে দেখতে পেয়ে অবাক হয়েছিল, সাথে খুশিও। কিন্তু শ্রেয়াও আলভিকে দেখে অনেকটা অবাক হয়েছিল।
তাদের একে অপরের চাহনি দেখে আমি কিছুটা আঁচ করতে পেরেছিলাম। পরে আমি আলভিকে জিজ্ঞাসা করেছিলাম সে শ্রেয়াকে চিনে কিনা। তারপর আলভি আমাকে সমস্ত কিছু বলে আর এটাও বলে তার সাথে যেন শ্রেয়াকে এক হতে সাহায্য করি। ব্যাস, তাহলে আর চিন্তা কিসের, সব তো ঠিকই আছে। এবার তোর বাবা মায়ের কথা মতন চলতে থাক। বিয়ের আগে সমস্ত প্রমাণ আর আলভিকে নিয়ে যাবি, তারপর সব খেলা শেষ আর নিধি তোর। হুম। আজকে রাতে নিধিকে তোর মনের কথা বলে দে আর সমস্ত ঘটনা, নয়তো দেখবি নিধি কিছু করে ফেলেছে, খুব ভালোবাসে তোকে। হুম, আজকেই বলে দিব। তপ্ত দুপুরে নিধি মেহরাবের কিনে দেওয়া লাল শাড়িটা পরে সুন্দর করে সেজেগুজে মেহরাবের অফিসে আসে। সেই সময়ে নিধিকে এই রূপে দেখে থমকে দাঁড়ায় মেহরাব, সাথে অনেকটা অবাক হয়ে বলে, হঠাৎ এই সময় এখানে এই আগুন রূপে মহারানীর আগমন যে? মহারানী কি জানে তার এই আগুন রূপে যে আমি ঝলসে যাচ্ছি? মেহরাবের এমন কথা শুনে নিধির ঠোঁটের কোণে একটা তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে তুলে বলে, হুট করে মনে হলো ভালোবাসার মানুষটার দেওয়া শাড়িটা পরে তাকে জ্বালিয়ে দিতে, যেন সে এই আমি বাদে অন্য কারণ না হয়। কিন্তু আফসোস, এমন কিছুই হবে না। তাই বুঝি? কিন্তু হতে কতক্ষণ আর। যাই হোক, রাতে তোমার জন্য একটি স্পেশাল সারপ্রাইজ আছে, তৈরি থেকো মহারানী। আমাকে কি একবার আপনাকে জড়িয়ে ধরতে দিবেন মেহরাব ভাই? নিধির এই বাক্য শুনে মেহরাবের সমস্ত শরীর শিউরে ওঠে। ভাবতে থাকে, এই কেমন বাক্য, কি মেশানো আছে এই কথায়, এতটা ধারালো কেন এই বাক্য? কি আশ্চর্য এটা! নিধি যখন ভালোবাসি ভালোবাসি বলে ঘুরতো তখন তো এমনটা হয় না, হৃদযন্ত্রটা এতটা লাফিয়েও তো ওঠে না। এদিকে মেহরাবকে চুপ করে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে নিধি এগিয়ে যায় মেহরাবের দিকে। মেহরাবের কাছে এগিয়ে গিয়ে তার হাতে একটা ভাঁজ করা কাগজ ধরিয়ে দেয়। হঠাৎই স্পর্শে মেহরাবের হুঁশ আসে, তার হাতের দিকে তাকিয়ে দেখে একটা ভাঁজ করা কাগজ। জিজ্ঞাসার দৃষ্টিতে নিধির দিকে তাকালে নিধি বলে ওঠে, আমি এখান থেকে বের হবার 5 মিনিট পরে আপনার হাতে এই কাগজটা খুলবেন মেহরাব ভাই, তার আগে না, কথা দিন। কথাটা বলেই নিধি মেহরাবকে পা থেকে মাথা পর্যন্ত দেখে তার চোখ বরাবর তাকায়। আজ নিধির চোখ দুটো হাজার কথা বলতে চাইছে, বারবার বলতে চাইছে, মেহরাব ভাই আমাকে আটকান, নয়তো অনেক দূরে চলে যাব, চাইলেও আর পাবেন না। কিন্তু এই কথাগুলো যে নিতান্তই হাস্যকর। তাচ্ছিল্যের হাসি দিয়ে নিধি মনে মনে বলতে থাকে, এই সুদর্শন পুরুষটা আমার হয়ে গেলে কি খুব বেশি ক্ষতি হতো? কি এমন হতো যদি এই গল্পের পূর্ণতা পেত? না, নিধি আর কিছু ভাবল না। আরেকবার মেহরাবকে মন ভরে দেখে কিছু না বলে অফিস রুম থেকে বের হয়ে যায়। এদিকে নিধির এমন কর্মকাণ্ড দেখে অনেকটা অবাক হয়ে যায় মেহরাব, সাথে কিছুটা ভয় হয় তার মনে। নিধি বের হয়ে যাবার পরপরই মেহরাব নিধির ভাঁজ করে দেওয়া কাগজটা খুলে পড়তে থাকে। কাগজের মধ্যে থাকা লেখাগুলো পড়ার মধ্যেই হাত থেকে কাগজটা পড়ে যায় টেবিলের ওপরে। সমস্ত শরীর ঘেমে ওঠে মেহরাবের, ভয়ে সমস্ত শরীর থরথর করে কাঁপতে থাকে। এক মুহূর্ত দেরি না করে দৌড়ে বের হয়ে যায় মেহরাব, কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায়। ব্যস্ত শহরের ব্যস্ত রাস্তা দিয়ে নিধি বেখেয়ালিভাবে হেঁটে চলেছে। চারপাশে দ্রুত গতিতে গাড়ি চলছে, অথচ তার কোনো খেয়ালই নেই। এদিকে নিধির পিছন দিক থেকে ধেয়ে আসা বড় ট্রাকটা দেখে মেহরাব জোরে চিৎকার দিয়ে সাইড হতে বলে নিধিকে। আশেপাশে থাকা লোকজনও নিধিকে রাস্তা থেকে নামতে ডাকছে। সবার শব্দ আর মেহরাবের চিৎকারের শব্দে যাই নিধি ঘুরে মেহরাবের দিকে তাকিয়েছে, অমনি ট্রাকটা নিধিকে ধাক্কা মেরে চলে যায়।
এত বড় চলতি ট্রাকের ধাক্কায় নিধি দূরে ছিটকে পড়ে। এদিকে এই দৃশ্য দেখে সবাই থমকে যায়। মেহরাব এক দৌড়ে নিধির কাছে পৌঁছায়। রক্তমাখা নিধির সামনে হাঁটু কেড়ে বসে তার মাথাটা বুকের মাঝে আঁকলে নিয়ে ডাকতে থাকে। নিধি, এই নিধি, নিধি কথা বলো। এদিকে আশেপাশের সবাই এখনও স্তব্ধ হয়ে আছে, মাত্র তাদের সামনে ঘটে যাওয়া ঘটনাটা বোঝার চেষ্টা করছে। মেহরাবের থেকে অনেকটা পিছিয়ে সায়ন থমকে দাঁড়িয়ে আছে। তখন মেহরাবকে এভাবে দৌড়ে বের হতে দেখে সেও পিছন পিছন বের হয়েছিল, কিন্তু এই অবস্থা দেখে থমকে আছে। আস্তে আস্তে মেহরাবের দিকে এগিয়ে গিয়ে কাঁধে হাত রাখে। কাঁধে কার স্পর্শে মেহরাব পিছনের দিকে দেখে সায়নকে দেখে মেহরাব বলতে থাকে, সায়ন দেখ না, নিধি আমার সাথে কথা বলছে না। এই নিধি, কথা বলো। নিধিকে গাড়িতে ওঠা, হসপিটালে নিয়ে যেতে হবে। ওর মাথা দিয়ে রক্ত আসছে, কোলে তুল নিধিকে। বলেই সায়ন দ্রুত একটা গাড়ি আনে। মেহরাব নিধিকে কোলে তুলে নিয়ে গাড়িতে উঠে বসে। সায়ন ড্রাইভিং সিটে বসে দ্রুত গাড়ি স্টার্ট দিয়ে হসপিটালের উদ্দেশ্যে যায়। সময় চলমান, সে তার নিজের গতিতে চলে যাচ্ছে। চাইলেও তাকে আটকে রাখা যাবে না, আর না ফিরিয়ে আনা যাবে চলে যাওয়ার সময়টাকে। সেদিন নিধির অ্যাক্সিডেন্টের পর আজ 6 দিন হয়ে গেল। চৌধুরী বাড়িটা এখনও অনেকটা নিস্তব্ধ। সায়ন মেহরাবের রুমে দরজাটা হালকা ধাক্কা দিয়ে খুলে ভিতরে প্রবেশ করে, কিন্তু পুরো রুম জুড়ে অন্ধকার। মেহরাবের চিহ্নটাও নেই। সায়নের আর বুঝতে বাকি নেই সে কোথায় আছে। একটা দীর্ঘশ্বাস ফেলে সায়ন বের হয়ে যায় রুম থেকে। বাড়ি থেকে বের হওয়ার সময় মুনিরা বেগম সায়নের সামনে এসে দাঁড়ায়। সায়ন, তুমি তো মেহরাবের বন্ধু, ছোট থেকেই আসছো একসাথে। মেহরাবকে একটু বোঝাও, ওর এই পাগলামি আর ভালো লাগছে না। ওর এমন পাগল পাগল চলাচল একদম মানায় না। যে চলে গেছে সে আর আসবে না, তাকে বলো তার ভবিষ্যৎ আছে। মুনিরা বেগম কথাটা সায়নকে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, ভবিষ্যৎ? আন্টি, আর যদি আঙ্কেলের কিছু হয়ে যেত, আপনি কি পারতেন স্বাভাবিকভাবে থাকতে? কখনোই না। যাই হোক, আমি আসি এখন। বাড়ির বাইরে এসে সায়ন গাড়িতে উঠে রওনা হয় মেহরাবের নতুন বাড়িতে, যেখানে নিধিও আছে। একটা কবরের পাশে মেহরাব বসে আছে, বিড়বিড় করে কিছু বলে যাচ্ছে। সায়ন যে গাড়ি দিয়ে তার বাড়ির গেট পাড়ি দিয়ে ভিতরে আসলো, তার কোনো খবরই নেই মেহরাবের। সায়ন তো খেয়াল করে গাড়ি থেকে নেমে মেহরাবের পাশে গিয়ে বসে। আমি যে আসলাম, তুই কি দেখতে পাচ্ছিস মেহরাব? মেহরাব সায়নের কথায় কোনো জবাব দিল না। মেহরাবের থেকে কোনো সাড়াও না পেয়ে আবারও বলে, আজকে আকাশটা অনেক মেঘাচ্ছন্ন, বৃষ্টি হবে খুব। এখানেই থাকবি নাকি ঘরের ভেতর যাবি? তুই তো আর এই বাড়ি ছেড়ে কোথাও যাস না। এবারের কথাতেও মেহরাব চুপ হয়ে আছে। মেহরাবকে চুপ থাকতে দেখে সায়ন তার কাজ ঝাঁকিয়ে বলে, কথা বলছিস না কেন মেহরাব? কিছু তো বল। দেখ, তুই যদি এইভাবে চুপ হয়ে থাকিস, তাহলে আমিও কিন্তু নিধির মতন তোকে রেখে চলে যাব। এবারের কথাটা শুনে মেহরাব সায়নের দিকে তাকায়। 2 চোখ পানিতে ছলছল করে ওঠে। সায়নকে জড়িয়ে ধরে মেহরাব শব্দ করে কেঁদে ওঠে। তোরা সবাই স্বার্থপর, সবার স্বার্থের জন্য আমাকে একা করে দিস। ওই দিন নিধি আমাকে কাগজে লিখেছিল আমাকে ছেড়ে ও অনেক দূরে চলে যাবে। দেখ না সায়ান, ও ওর কথা রেখেছে, আমাকে ছেড়ে চলে গেছে। সায়ান, ওকে বল না ওই অন্ধকার জায়গাটা থেকে উঠে আসতে। নিধিকে বল না আমাকে একটু জড়িয়ে ধরতে। ওই দিন না ও বলেছিল আমাকে একটু জড়িয়ে ধরবে, ওকে বল না আসতে। আমি এক নাগারে নিধিকে ডেকে বলেছি একবার আসতে। আমি এক মুহূর্তের জন্য তাকে ছাড়বো না, কিন্তু আমার কথাতে ও কোনো সাড়া দেয় নাই। সায়ান, তুই বল না একটু, দেখবি তোর কথা শুনবে। আমার উপর রাগ করে আছে তাই সাড়া দেয় না। একটু বল সায়ান, আমার কষ্ট হচ্ছে অনেক। আজ 5 দিন হয়ে যাচ্ছে আমি ওর একটু কণ্ঠ শুনতে পাচ্ছি না। একটু বল, আমি ওকে একটু দেখব। বলেই ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে মেহরাব। এদিকে মেহরাবের কথা শুনে সায়নের চোখ বেয়ে জল গড়িয়ে পড়েছে। চোখ বন্ধ করে পুনরায় মনে করে সেই 5 দিন আগের দৃশ্যগুলো, মেহরাবের করা সেই পাগলামোগুলো। যখন বলা হয়েছিল নিধি আর বেঁচে নেই, তখন মেহরাব পারেনি ডাক্তারকে মেরে ফেলতে। তখন মেহরাব শুধু একটা কথাই বারবার বলছিল, বাবা বলো না নিধি তাকে এখান থেকে উঠতে। ও এখানে এভাবে শুয়ে আছে কেন? এই নিধি, নিধি উঠ না এখান থেকে, কথা বল নিধি। এই মেয়ে, শুনতে পাচ্ছিস না আমি যে ডাকছি? আমাকে
রাগাস না নিধি। সেদিন মেহরাবের এমন হাজারো পাগলামি দেখেছিল সবাই। ভালোবাসার মানুষটা এভাবে চলে যাওয়ায় চোখের সামনে থেকে এটা মেনে নিতে কষ্ট হয়েছিল সেদিন। সায়ান চোখ ঘোলা মেহরাবের দিকে তাকায় যে কিনা এখনও ঠোঁট চেপে কেঁদে চলেছে। যে ছেলে এত এত আঘাত পেয়েও চোখ থেকে এক ফোঁটা পানিও পড়েনি, সেই ছেলে আজ ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছে। শায়নের ভাবনার মাঝে মেহরাব উঠে গিয়ে বাড়ির ভিতরে একটা ডায়েরি নিয়ে আসে, যেই ডায়েরির মধ্যে মেহরাবকে নিয়ে হাজারো বাক্য লিখে রেখেছিল নিধি। অনুভূতি, অভিযোগ সব কিছু লিখে রাখা হয়েছে এই ডায়েরির প্রতি পৃষ্ঠায়। মেহরাবের হাতে একটা ডায়েরি দেখে শায়ন প্রশ্ন করে, কি এটা? ডায়েরি এটা আমার প্রেয়সী, এটার মধ্যে আমাকে নিয়ে তার সব প্রেম বাণী লিখে রেখেছে। এই পুরোটা জুড়ে শুধু আমার কথা লেখা, আমার প্রতি তার অনুভূতি, অভিযোগ সব লেখা আছে, কিন্তু পূর্ণতা নিয়ে কিছু লেখা নেই। নিধি আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু রেখে গেছে তার এই অসম্পূর্ণ ডায়েরিটা। জানিস এই ডায়েরির শেষে কি লেখা আছে? কি লেখা আছে? তুমি আমার এক অসম্পূর্ণ গল্পের এক অসম্পূর্ণ ডায়েরি, যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে অজস্র কাহিনী। শূন্যের পাতায় পূর্ণতা চাই, তাই তো বারবার তোমার কাছে ফিরে যাই, শুধুমাত্র বিন্দু পরিমাণ ভালোবাসার আশায়। কিছু গল্পের পূর্ণতা হয় না, চাইলেও দেওয়া যায় না। জীবনটাই তো অসম্পূর্ণতায় ভরা, তাই কিছু প্রেম থাকুক না অপূর্ণ, তাতে যদি কেউ পূর্ণতার মূল্যায়ন একটু হলেও করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।